নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। আদানি ঘোষ কাণ্ড নিয়ে সংসদে আলোচনার দাবিতে অনড় বিরোধীরা। দাবির প্রেক্ষিতে হই হট্টগোলের কারণে সোমবার পর্যন্ত মুলতবি হল সংসদের শীতকালীন অধিবেশন। আদানি ঘোষের অভিযোগ এবং অন্যান্য ইস্যুতে শুক্রবারও বিরোধী সদস্যরা তাদের বিক্ষোভ অব্যাহত রাখার কারণে সংসদের উভয় কক্ষে শীতকালীন অধিবেশনের কাজকর্ম স্থগিত হয় চতুর্থ দিনও। বিরোধীরা এই বিষয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখার কারণে লোকসভা এবং রাজ্যসভার কার্য বিবরণী সোমবার পর্যন্ত মুলতবি করেন অধ্যক্ষ। সকাল 11টায় অধিবেশনে তালিকাভুক্ত কাগজপত্র রাখার পরপরই হাউসের বিধি 267 অধীনে নির্ধারিত কাজ স্থগিত করার জন্য 17টি নোটিশ পেয়েছিলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। আদানি গ্রুপের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ, উত্তরপ্রদেশের সম্পলে সাম্প্রদায়িক সহিংসতা এবং মণিপুরে জাতিগত সংঘর্ষের বিষয়ে আলোচনার জন্য নোটিশগুলো ছিল বিরোধী সাংসদদের, কিন্তু সব নোটিশ প্রত্যাখ্যান করে দেন অধ্যক্ষ। এর ফলে বিক্ষোভ এবং স্লোগান দিতে থাকে বেশ কয়েকজন বিরোধী সাংসদ। এই মুহূর্তে বিধি 266কে অস্ত্র হিসেবে সংসদের অধিবেশন বিঘ্নিত করতে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীশ ধনখড়। এই মন্তব্যের প্রতিবাদ করেছেন কংগ্রেস সহ বিরোধী সাংসদরা। পরবর্তী সময়ে তীব্র হই হট্টগোলের কারণে আগামী 2রা ডিসেম্বর পর্যন্ত সংসদের উচ্চকক্ষ মুলতবি করেন অধ্যক্ষ। এদিকে আদানি বিতর্ক এবং উত্তরপ্রদেশের সম্পলে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে বিরোধী সদস্যদের সোচ্চার প্রতিবাদের পরে প্রাথমিকভাবে দুপুর 12টা পর্যন্ত এবং পরদিনের জন্য মুলতবি করা হয় লোকসভার অধিবেশনও। কংগ্রেস এবং সমাজবাদী পার্টির সাংসদরা স্লোগান দিতে থাকেন ওয়েলে নেমে। প্রায় 10 মিনিট ধরে লোকসভার প্রশ্নোত্তর পর্বে এদিন উত্থাপন করা হয় মাত্র 2টি প্রশ্ন। শীতকালীন অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মোট 4 দিনে এখনো পর্যন্ত মাত্র 28 মিনিট কাজ হয়েছে সংসদের উভয় কক্ষে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পশুপালনে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে বছরে 2,47,310 মেট্রিক টন দুগ্ধ, 59,700 মেট্রিক টন মাংস এবং 35.6 কোটি ডিম উৎপাদনের জন্য বিশেষ উদ্যোগ রয়েছে রাজ্য সরকারের। শুক্রবার প্রাণী পালক সম্মান নিধি প্রদান অনুষ্ঠানে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রাণী সম্পদ বিকাশ এবং প্রাণীজ সম্পদ উৎপাদনে বিশেষ উদ্যোগ রয়েছে রাজ্য সরকারের। এক্ষেত্রে বছরের 2,46,310 মেট্রিক টন দুগ্ধ, 59,700 মেট্রিক টন মাংস এবং 35.6 কোটি ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এছাড়া কৃত্রিম প্রজননকে উৎসাহ দেবার মধ্য দিয়ে ইতিমধ্যেই 54,452 বকনা বাছুর উৎপাদন করা হয়েছে। শুক্রবার প্রাণী পালক সম্মান নিধি প্রদান অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমাদের স্টেট গভর্নমেন্ট যাতে সাস্টেনেবল গ্রোথ থাকে তার জন্য প্রায় যে প্রোডাকশন লেভেল যেটা অলরেডি এস্টিমেট করা হয়েছে প্রায় 2,47,310 মেট্রিক টন ইন দ্য মিল্ক সেক্টর এবং 59,700 মেট্রিক টন ইন দ্য মিট সেক্টর এবং 35.96 crore ইন দ্য এগ সেক্টর। আমি অত্যন্ত আনন্দিত এই কথাটা বলতে যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আপনারা জানেন আমাদের সরকার আসার পর থেকে সেটাও চলছে, যে আর্টিফিশিয়াল সেক্স সর্টেড সেমেন দিয়ে যাতে বেশি করে স্ত্রী বাছুর প্রোডাকশন করা যায় সেই দিশায় কাজ করছে। এখন পর্যন্ত প্রায় 2,56,030টি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এখন পর্যন্ত দেওয়া হয়েছে। তাতে করে 54,852টি কাপস জন্ম নিয়েছে। এর মধ্যে 46,461 হচ্ছে ফিমেল। এটা একটা বিশেষ আমাদের উদ্যোগ এবং এতে করে কিন্তু আমাদের দুধের দিক দিয়ে অনেক বেশি আমরা স্বাবলম্বী হব। প্রাণী সম্পদ বিকাশের ক্ষেত্রে বর্তমানে 16টি পশু হাসপাতাল, 65টি পশু ডিসপেন্সারি রয়েছে রাজ্যে। এর পাশাপাশি ইতিমধ্যেই 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের এইসব চিকিৎসার জন্য ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 16টি ভেটেরিনারি হাসপাতাল আছে, প্রায় 65 ভেটেরিনারি ডিসপেন্সারি আছে, 460 ভেটেরিনারি সাব সেন্টার রয়েছে। এখন দেখা যায় অনেক সময় যখন এই ধরনের পশু বা যারা পাখিগুলোর যদি কোনো সমস্যা হয় তাদের হসপিটালে নিয়ে যেতে অনেক সময় রাস্তার মধ্যেই মারা যায় বা অনেক সমস্যা হয়। তার জন্য প্রায় 13টির মতো মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে। আমাকে মাননীয় মন্ত্রী বাহাদুর এবং দপ্তর থেকেও আমাকে বলা হয়েছিল, এতে করে কল সেন্টার থেকে যদি তাদের সাথে যোগাযোগ করা যায় ইমিডিয়েটলি
এই যে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে একদম দরজায় গোড়ায় পৌঁছে যাবে। এতে করে মৃত্যুর মুখ থেকে অধিকাংশ ক্ষেত্রে পশু পাখিগুলো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে। প্রাণীপালক সম্মান নিধি প্রদানের মাধ্যমে এখনো পর্যন্ত উপকৃত হয়েছেন 24,880টি ক্ষুদ্র পোল্ট্রি ইউনিট, 10,870 ডাকারি ইউনিট, 3600 প্রাণী পালক এবং মোট 6,000 কৃষক। প্রাণী সম্পদ পালনকে উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ প্রকল্পে 2024-25 অর্থবছরে 11 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলে প্রাথমিকভাবে চালু হবে আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন প্রকল্প। পরবর্তী সময়ে তা চালু হবে রাজ্যের সবকটি সরকারি স্কুলে। শুক্রবার প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন প্রকল্প। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে উদ্বোধন হয় প্রকল্পটি প্রাথমিকভাবে মোট 125টি বিদ্যাজ্যোতি স্কুলে এবং পরবর্তী সময়ে বাকি সরকারি স্কুলগুলিতে তা চালু হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার পাঠ্যক্রম ইত্যাদি মোট 6টি স্তম্ভের উপর ভিত্তি করে চালু করা হবে এই প্রকল্পটি, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা পাইলট প্রকল্প হিসাবে নীতি আয়োগের যে ডিরেকশন সেই অনুযায়ী প্রথম আমরা এখানে 125টি বিদ্যাজ্যোতি স্কুল যে আমাদের ফ্ল্যাগশিপ প্রকল্প আছে, বিদ্যাজ্যোতি ফ্ল্যাগশিপ প্রকল্প, প্রথমে পাইলট প্রকল্প হিসাবে এই 25টা স্কুলে হবে এবং পরবর্তী সময়ে কিন্তু এখানে প্রায় 90,000 যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু সরাসরি এর মাধ্যমে উপকৃত হবেন। পরবর্তী সময়ে যখন এটা সফল হবে, অন্যান্য যে গভর্নমেন্ট স্কুলগুলো আছে বা গভর্নমেন্ট এইডেড যে স্কুলগুলো আছে সেইগুলোতেও সেই যে পরিষেবা সেটাও প্রসারিত করা হবে। এখানে মিশনের বলা হয়েছে যে মেইন 6টা স্তম্ভ আছে। আমাদের সেক্রেটারি মহোদয় বলছিলেন যে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার পাঠ্যক্রম এবং পাঠ্যক্রম মানে সিলেবাসের বাইরেও তার সাথে সামঞ্জস্যপূর্ণ করে এই ধরনের পাঠ্যক্রম কিছু যোগ করবে। পরবর্তী সময়ে আরো বিশদভাবে যোগ ব্যায়াম, বাস্তুতন্ত্র, মানসিক স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি স্তম্ভগুলো থাকবে এই প্রকল্পে এবং শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে কার্যকরী ভূমিকা নেবে এই প্রকল্প বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সামঞ্জস্যপূর্ণ করে এই ধরনের পাঠ্যক্রম কিছু যোগ করবে। পরবর্তী সময়ে আরো বিশদভাবে এগুলো জানাবে এবং আমি আশা করি এনএইচএম এবং স্কুল ডিপার্টমেন্টের সবাই মিলে এটাকে আমরা সাফল্যমণ্ডিত করব। যোগ ব্যায়াম সম্পর্কেও বলা হয়েছে, শারীরিক শিক্ষা সম্পর্কে বলা হয়েছে, সুস্থতা অনুশীলনের প্রচার করা হয়েছে, স্বাস্থ্য প্রচারকারী বিদ্যালয়, বাস্তুতন্ত্র নিয়েও কথা হয়েছে। এখানে কাউন্সিলিং এবং মধ্যবর্তিতার মাধ্যমে মানসিক স্বাস্থ্য সহায়কে জোরদার করা, স্বাস্থ্য পরীক্ষা, রেফারেল সিস্টেম, চিকিৎসা ব্যবস্থা বৃদ্ধি করা, বিশেষ ব্যবস্থা সহ প্রাথমিক চিকিৎসা ও তার পরিচর্যা এসব ইত্যাদি, এই যে 6টা যে স্তম্ভ সেগুলোর উপর ভিত্তি করে এই কার্যক্রম হবে। এখানে যে বিশদ আমরা আয়ুষ্মান ভারতের অধীনে স্কুল হেলথ মিশন হল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রকের মধ্যে একটি যৌথ সহযোগিতামূলক কর্মসূচি। বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং শেখার আরও কার্যকর পদ্ধতির সুবিধার্থে বাস্তবায়ন করা হবে এই প্রকল্পটি। প্রতিটি স্কুলে 2 জন শিক্ষককে স্বাস্থ্য ও সুস্থতার দূত হিসেবে ঘোষণা করা হবে, বিশেষ করে একজন পুরুষ এবং একজন মহিলা, এবং যারা সাপ্তাহিক স্বাস্থ্য প্রচার এবং রোগ প্রতিরোধের তথ্য ইন্টারেক্টিভ কার্যক্রমের আয়োজন করবেন বিদ্যালয়গুলিতে। স্বাস্থ্য, শিক্ষা, রোগ প্রতিরোধের পাশাপাশি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সহিংসতা, পদার্থের অপব্যবহার, ঝুঁকিপূর্ণ যৌন আচরণ, মনস্তাত্ত্বিক এবং মানসিক ব্যাধির মতো বিষয়গুলোকে প্রতিহত করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেবার উদ্দেশ্যে চালু করা হবে এই প্রকল্প। কার্যকরী পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য এই অপারেশনাল গাইডলাইনগুলোর একটি হ্যান্ডবুক এবং প্রোগ্রাম ম্যানেজারদের জন্য একটি সংস্থান হিসেবে পরিবেশন করার জন্য প্রস্তুত করা হয়েছে। ফিওরো রিপোর্ট, নিউজ নাও।
বিভিন্ন স্কুলে টিআরবিটির মাধ্যমে ১,৫৬৬ জন অস্নাতক ও স্নাতক শিক্ষক নিয়োগ করার অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এর মধ্যে অস্নাতক শিক্ষক ১,০৯৯ জন এবং ৪৬৭ জন স্নাতক শিক্ষক নিয়োগের দেওয়া হয়েছে অনুমোদন। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ দিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলে ১১২ জন স্পেশাল এডুকেটর নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। পাশাপাশি কারা দপ্তরে ১৫১ জনকে নিয়োগ করার রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া টিপিএসসির মাধ্যমে ১৯৮ জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের অনুমোদনও দিয়েছে রাজ্য ক্যাবিনেট বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আপনারা জানেন যে আমাদের যে বিভিন্ন বিদ্যালয়গুলো রয়েছে তাদের শিক্ষকের স্বল্পতা কিছুটা রয়েছে এবং সেটা মেটানোর চিন্তা ভাবনা মাথায় নিয়ে শিক্ষা দপ্তর থেকে আমাদের ফর দ্য পোস্ট অফ আন্ডার গ্রাজুয়েট টিচার অ্যান্ড গ্রাজুয়েট টিচার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পোস্ট ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ ১,৫৬৬ জনকে সেখানে রিক্রুট করা হবে। আন্ডার গ্রাজুয়েট টিচার এবং গ্রাজুয়েট টিচার ১,৫৬৬ জন, সম্পূর্ণটা টিআরবিটি করবে। যে টিআরবিটি আপনারা জানেন টেটের মাধ্যমে। আলাদা ভিলেজ অফিস ও কৃষি জমি বরাদ্দ এই ২ দফা দাবিতে ভিত্তিতে জাতীয় সড়ক অবরোধ করলেন ব্রু সেটেলমেন্ট ক্যাম্পের রিয়াং জনজাতির লোকেরা। ৪ জেলা থেকে ১৩ জন ব্রু সেটেলমেন্ট ক্যাম্পের রিয়াং জনজাতিরা একত্রিত হয়ে শুক্রবার সকাল ৫টা থেকে আমবাসা থানাধীন হাদু ক্লক পাড়া এলাকায় আমবাসা আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন। পথ অবরোধের ফলে জাতীয় সড়কের দুই পাশে শত শত গাড়ি আটকে পড়ে। ফলে সকাল থেকেই রাস্তা দিয়ে যাতায়াতকারী যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানা যায়। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা শাসক ও অন্যান্য আধিকারিকরা। অবরোধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মহকুমা শাসকের আঞ্চলিক কার্যালয়ে বারবার দাবি করা সত্ত্বেও তাদের দাবি পূরণে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করা হয়নি। শুক্রবার পথ অবরোধ করার পর মহকুমা শাসক অবরোধকারীদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের গোচরে নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানানো হয়েছে অবরোধকারীদের পক্ষ থেকে। তবে কোনো বিশ্বস্ত মহল থেকে দাবি পূরণের আশ্বাস না পেলে পথ অবরোধ চলতে থাকবে বলে অবরোধকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে। कुछ को तो दे दिया, लेकिन ये अभी तक कोई उलझ भी नहीं ये एग्रीकल्चर लैंड के लिए। अभी को ऑल द फैमिली को तो मिलना था, लेकिन अभी तक दिया नहीं। और फिर ये पंचायत जिससे अलग से हम डिमांड कर रहे हैं, वो भी कोई नोटिस भी दिया नहीं, लेकिन बात तो चल रहा है, अभी कोई डिक्लेरेशन नहीं। রিয়াং জনজাতিদের দাবি পূরণেও জাতীয় সড়ক অবরোধ মুক্ত করতে রাজ্য সরকার ও মহকুমা শাসক কী ধরনের ভূমিকা গ্রহণ করেন সেটাই এখন দেখার বিষয়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 52 বছরের ইতিহাসে এই প্রথমবার পাকিস্তান থেকে বিপুল পরিমাণে অস্ত্র ক্রয় করল বাংলাদেশ। পাকিস্তান থেকে এই অস্ত্র কেনার বিষয়টি ইতিমধ্যে ইউনূস সরকারের বিরুদ্ধে উঠছে প্রশ্ন। অশান্তির পরিস্থিতিতে জর্জরিত বাংলাদেশ, এর মধ্যে সেনাবাহিনীর জন্য পাকিস্তান থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনেছে বাংলাদেশ। প্রায় 52 বছর পর পাকিস্তান থেকে অস্ত্র বোঝাই জাহাজ পৌঁছেছে বাংলাদেশে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় রাষ্ট্রের কোষাগারে সঞ্চিত অর্থের অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। পাকিস্তান থেকে অস্ত্র কেনার এ সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস। তার দায়িত্ব গ্রহণের পর খুব বেশি সময় না যেতেই গোলাবারুদ এবং রাইফেলের গুলি প্রায় শেষ হতে চলেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে গোলাবারুদ সরবরাহের বিষয়ে সন্তোষজনক উত্তর দেয়নি অধিকাংশ দেশ। এরপর কিছু উপদেষ্টা পাকিস্তান থেকে গোলাবারুদ আনার পরামর্শ দেন। সেই মতো পাকিস্তান থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ এবং অস্ত্রশস্ত্র ক্রয় করেছে বাংলাদেশ। 1971 সালের পর এটাই প্রথমবার যখন পাকিস্তান থেকে সরাসরি অস্ত্র চেয়েছে বাংলাদেশ সরকার। রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী পাকিস্তান থেকে 50,000 রাউন্ড গোলাবারুদ, 3,000 ইউনিট ট্যাঙ্কে গোলাবারুদ, 50 টন RTX বিস্ফোরক এবং 20,000 রাউন্ড গোলাবারুদ ক্রয় করেছে বাংলাদেশ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো বাংলাদেশ যে পরিমাণ অস্ত্র ক্রয় করেছে তা শেখ হাসিনার সময়ের থেকে অনেক বেশি। বাংলাদেশের সেনাবাহিনী এই অস্ত্রগুলি ব্যবহার করবে ঠিকই, তবে অস্ত্র কেনার প্রক্রিয়ায় অভিযোগ উঠছে মধ্যস্থতার। ইতিমধ্যে বিষয়টি নিয়ে মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশ সেনাবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছেন প্রশাসনের একাংশ।
পাকিস্তান থেকে অস্ত্র কেনা এবং এক্ষেত্রে আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত থাকার বিষয় নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়েও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষা ব্যবস্থায় ককবরক ভাষায় রোমান লিপি চালুর দাবিতে শুক্রবার পুনরায় মধ্যশিক্ষা দপ্তরের ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন। রাজ্য সরকারের নিকট বারবার দাবি জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষুব্ধ টিএসএফ এর কর্মকর্তারা। ককবরক ভাষায় রোমান লিপি চালুর দাবিতে 2022 সালে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির নিকট স্মারকলিপি পেশ করা হয়েছিল, কিন্তু বর্তমানে পর্ষদ সভাপতি সংশ্লিষ্ট ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন বলেই জানানো হয়েছে টিএসএফ এর পক্ষ থেকে। রোমান লিপি চালুর দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে টিএসএফ এর সহসভাপতি জন দেববর্মা। हम लोग बहुत बार लेटर दिया था, लेकिन त्रिपुरा बोर्ड का प्रेसिडेंट कम्युनिकेट किया कि नहीं, चीफ मिनिस्टर के साथ हम लोग बातें नहीं है, अभी तक उसका पास खबर भी नहीं है। तो हम लोग इसलिए अब फिर आज प्रेसिडेंट संगे देखाबो कि तारा रिप्लाई की দিব। तो हमारा डिमांड तो क्वेश्चन पेपरটা रोमान स्क्रिप्टটা दिया। পুষ্পবন প্যালেস সরকারি সম্পত্তি, সরকার এখানে প্রজেক্ট করতে পারবে না এমন কোনো চুক্তি হয়নি কারোর সঙ্গে। পুষ্পবন প্যালেসে 5 তারা হোটেলের নির্মাণের রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তেপরা মাথার চলমান প্রতিবাদের প্রতিক্রিয়ায় এরকমটাই জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। হোটেল নির্মাণের জন্য তাজ গ্রুপের সঙ্গে কথাবার্তা চলছে, এক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী বলেও প্রতিক্রিয়া জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজন্য স্মৃতি বিজড়িত স্থানে তো চলছে বিয়ে বাড়িও বলেও প্রতিক্রিয়া মন্তব্য করেন পর্যটন মন্ত্রী। যে পুষ্পন্ত প্যালেসের কথা আপনি বলছেন, সেটা যখন রাজন্য আমল ছিল তখন রাজাদের দখলে ছিল, কিন্তু আফটার দা মার্জার সেটা এখন গভর্নমেন্টের প্রপার্টি, গভর্নমেন্টের অ্যাসেট। এমন করে দেখতে গেলে তো এমন অনেক রাজন্য আমলের যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে ব্যবসা চলছে। সময় একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছে বিরতির পর, দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে। ত্রিপুরার রেল রুটের গড়ে প্রায় 151.58 কিলোমিটার অংশের পুরোটাতেই বৈদ্যুতিকরণ করা হয়েছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। এক্ষেত্রে মোট রেল রুটের 66%-এরও অধিক বৈদ্যুতিকরণ সম্পন্ন হয়ে গেছে উত্তর পূর্বার রাজ্যগুলিতে বলে জানিয়েছে এনএফ রেলওয়ে। 100% বৈদ্যুতিকীকরণ এবং শূন্য কার্বন নির্গমনের লক্ষ্যমাত্রা অর্জন করার ভারতীয় রেলওয়ের পরিকল্পনার অংশ হিসেবে বৈদ্যুতিকীকরণ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। 2024 নভেম্বর পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে মোট 2827.74 রুট কিলোমিটারের সফল বৈদ্যুতিকরণ সম্পূর্ণ করেছে। এটি নির্ধারিত লক্ষ্যমাত্রা 4260.52 আরকেএম এর 60%-এরও বেশি, যা তার রেল নেটওয়ার্কের আধুনিকীকরণের ক্ষেত্রে বার্ষিক অগ্রগতির দ্রুত প্রতিফলন। এক্ষেত্রে লামডিং, কাটিহার, আলিপুরদুয়ার, রঙ্গিয়া এবং তিনসুকিয়ার বিভিন্ন ডিভিশন জুড়ে বৈদ্যুতিকরণ সম্পূর্ণ করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে অধিক ক্ষেত্রের রাজ্যগুলির মধ্যে 1401.46 আরকেএম এর নিয়ে অসমের স্থান শীর্ষে রয়েছে। এরপর রয়েছে যথাক্রমে পশ্চিমবঙ্গ, বিহার এবং ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং মণিপুর। গত অর্থবর্ষে
921.62 RKM বৈদ্যুতিকরণ সহ ইতিমধ্যে চলতি বর্ষের নভেম্বর 2024 পর্যন্ত অতিরিক্ত 244.6 RKM বৈদ্যুতিকরণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। এদিকে ত্রিপুরা রেলওয়ের গড়ে প্রায় 151.58 কিলোমিটারের পুরো অংশই বৈদ্যুতিকরণ করা হয়েছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। সবুজ ও আরও অধিক উন্নত নেটওয়ার্কের লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে 2024-25 অর্থবর্ষে 1573 RKM বৈদ্যুতিকরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার ফলে মোট 4260.52 RKM বৈদ্যুতিকরণের পরিকল্পনা ও যথেষ্ট পরিমাণে অগ্রগতি লাভ করেছে বলে জানিয়েছে এনএফ রেলওয়ে। বৃহৎ মাত্রার বৈদ্যুতিকরণের এই প্রকল্পটি ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন ইন্টারন্যাশনাল লিমিটেড এর রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস বা রাইটস এবং এনএফআর কনস্ট্রাকশন সহ শীর্ষস্থানীয় এজেন্সিগুলির দ্বারা সম্পাদন করা হচ্ছে। এই বৈদ্যুতিকরণ প্রকল্পটি সম্পূর্ণ হলে পরিবেশ অনুকূল ও দক্ষ শক্তির রেল পরিচালন সহ একাধিক সুবিধা পাওয়া যাবে বলে আশা করা প্রকাশ করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। এই প্রকল্পটি অপরিশোধিত তেলের উপর নির্ভরশীলতা হ্রাস করার পাশাপাশি বাধাহীন ট্র্যাকশনের জন্য ট্রেনের সময়ানুবর্তিতা ও গতিবেগ বৃদ্ধি করবে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সমগ্র এই অঞ্চলের জন্য আধুনিক, দক্ষ ও সবুজ পরিবহন নেটওয়ার্ক প্রদানের অভিযানে একনিষ্ঠ ভূমিকা পালন করছে এবং অর্থনৈতিক বিকাশ, সুস্থির পরিবেশ ও দেশের অবশিষ্ট অংশের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির দূরবর্তী অঞ্চলের উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপনের ক্ষেত্রে বিশেষ পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রেল রুটে সম্পূর্ণ বৈদ্যুতিকরণ সম্পন্ন হবার পরপরই এই অঞ্চলে উচ্চগতি সম্পন্ন বন্দে ভারত রেল চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কেন্দ্রীয় সরকারের যানবাহনের স্ক্র্যাপিং পলিসির উপর ভিত্তি করে 15 বছরের বেশি যে সমস্ত সরকারি গাড়ি রাস্তায় চলেছে সেগুলি স্ক্র্যাপিং এর জন্য চিহ্নিত করতে হবে। পরিবেশকে সতেজ রাখা, নির্মল রাখার স্লোগান গো গ্রিনের দিকে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে পর্যায়ক্রমে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে সেই বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়েছে। পরিবেশ নির্মল রাখতে 2021 সালে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য পরিবহন দপ্তর থেকে যানবাহনের স্ক্র্যাপিং এর দায়িত্ব এমএসটিসি এজেন্সিকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অধীনে যে 412টি সরকারি গাড়ি 15 বছরের বেশি চলেছে সেগুলি চিহ্নিতকরণ করার জন্য এদিনের কর্মশালায় বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের স্ক্র্যাপিং পলিসি বাস্তবায়নের মধ্য দিয়ে 2047 সালের মধ্যে দেশকে সবুজায়নের লক্ষ্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সরকার মোদীজির নেতৃত্বে যে পরিবেশকে নির্মল রাখতে গেলে গাড়ির যে ধোঁয়া, যে বিশেষ করে 15 বছরের বেশি যে গাড়িগুলোর বয়স, তার থেকে যে ধোঁয়া বের হয় সেটা পরিবেশকে ক্ষতি করে, এবং এই স্ক্র্যাপিং পলিসি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে গো গ্রিন আমাদের যে স্লোগান, যে পরিবেশকে নির্মল রাখা, সতেজ রাখা, সবুজ রাখা, সেই ধাপেই আমরা এগিয়ে যাব। ফ্ল্যাটের ম্যানেজার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ফ্ল্যাট বিক্রির নাম করে এলাকাবাসীদের কাছ থেকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর রামনগর 2 নম্বর এলাকা থেকে গ্রেফতার করা হয় পশ্চিমবঙ্গের এক প্রতারককে। জানা যায় এলাকাবাসী একত্রিত হয়ে প্রতারক ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এলাকাবাসীর অভিযোগ মূলে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। রাজধানীর রামনগর এলাকার মহিলাদের কাছ থেকে শুধু নয়, ওই ব্যক্তি বিলোনিয়ায় কর্মরত এডিশনাল এসডিএম আশিস বিশ্বাসের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রামনগর এলাকার মহিলাদের প্রতারণা করে ফ্ল্যাট বিক্রি ও গ্যারেজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গের আরামবাগের বাসিন্দা দেবাশিস সরগিল নামের ওই প্রতারক। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির অভিযোগের সত্যতাও স্বীকার করেছে বলে জানিয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। সাধারণ মহিলারা ফুসলাইয়া ফ্ল্যাট দিব, কাউকে বলছে ফ্ল্যাট দিব, কাউকে বলছে কার পার্কিংয়ের জায়গা দিবে বলে এই ভদ্রলোক বাড়ি ওয়েস্ট বেঙ্গল, এখানে ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত। সে মোটামুটি 8-10 লাখ টাকা খাতিয়ে নিচ্ছে। দীর্ঘদিন ধরে তারা পায় না, আজকে তারা সবাই মিললে অ্যাসেম্বল হয়ে মহিলারা ঘেরাও করে ধরছে। এখন তারা প্রত্যেকে যার যার অভিযোগ আছে থানাতে দিব,
এফআইআর রেজিস্টার হবে, তদন্ত হবে। যাদের কাছ আর থেকে সে- টাকা হ্যাঁ, যাদের উনি স্বীকার গেছে কার কাছে নিছে। মোটামুটি 5-6 জনের নাম পাইছি, মহিলারা থেকে কেউ থেকে 2 লাখ, কেউ থেকে 2,26,000, 1 লাখ এরকম করে টাকা নিচ্ছে। যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের মানে কি বলা হয়েছিল, কি দেওয়া হবে তাদের? রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী চরিলাম ব্লকের রংমালা ভিলেজের হেরমা এলাকায় নতুন এগ্রি সেক্টর অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও অফিসটি হেরমা এলাকায় স্থাপন না করে 8 কিলোমিটার দূরে সুতারমুড়া ভিলেজে পুরনো অফিস স্থানান্তর করা হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ চরিলাম ব্লকের রংমালা ভিলেজের জনজাতি কৃষকরা। একটা সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন এলাকার ক্ষুব্ধ কৃষকরা। গত 26 জুন 2024 রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেটে রাজ্যের সমস্ত গ্রামীণ এলাকা ও গ্রাম পঞ্চায়েতে কৃষকদের স্বার্থে নতুন করে 46টি এগ্রি সেক্টর অফিস তৈরি করা হবে ও পুরনো অফিসগুলো পুনর্বিন্যাস করে নতুনভাবে সাজানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাবিনেটের সিদ্ধান্তে সরকারি শিলমোহর দিয়ে চরিলাম ব্লকের রংমালা ভিলেজের হেরমা এলাকায় নতুন এগ্রি সেক্টর অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হলেও এই এলাকা থেকে 8 কিলোমিটার দূরে সুতারমুড়া ভিলেজের পুরনো অফিসে স্থানান্তর করা হয়েছে। শুধু তাই নয়, বিগত 2 মাস যাবৎ সুতারমুড়া ভিলেজের অফিসের দায়িত্বপ্রাপ্ত এগ্রি সেক্টর অফিসার হিসেবে ডিপ্লোমা দেববর্মা কর্মরতও আছেন। এমনকি সেখানে স্পষ্টভাবে সাইনবোর্ডে লেখা রয়েছে হেরমা এগ্রি সেক্টর অফিস। হেরমা এগ্রি সেক্টর অফিস থেকে সুতারমুড়া ভিলেজের অফিসের দূরত্ব 8 কিলোমিটার। এলাকার কৃষকদের আসা যাওয়াতে দীর্ঘ 16 কিলোমিটার পথ অতিক্রম করতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ফলে কৃষকদের মধ্যে ক্ষোভ ঘনীভূত হচ্ছে। রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের তীব্র ক্ষোভ উগরে দেন রংমালা ভিলেজের কৃষকরা। যে জায়গাতে হেরমা নামে স্যাংশন হয়েছে, এইটা কিভাবে সুতারমুড়া নেওয়া হলো, এটা কিন্তু সঠিক নয়। কারণ আমরা চাই আমাদের হেরমার নামে যেই সেক্টর অফিস হয়েছিল যাহাতে হেরমাটি স্থাপিত হয়, আর যদি এটা না হয় তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব। আর এখানে যারা কৃষক আছে, কৃষকরা সবাই আমাদের সাথে আছে। কৃষকরা দাবি হলো এখানে হইতে। সরকারি এই তুগলকি সিদ্ধান্তের দিকে আঙুল তুলে ও চরম বিরোধিতা করে রংমালা ভিলেজের জনজাতি কৃষকরা অবিলম্বে সুতারমুড়া থেকে হেরমা এলাকায় এগ্রি সেক্টর অফিস স্থানান্তরের দাবি জানিয়েছেন। তাদের দাবি না মানা হলে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ও প্রয়োজনে আইনের দ্বারস্থ হওয়ারও হুমকি দিয়েছেন রংমালা ভিলেজের কৃষকরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বড়দের হয়ে সৈয়দ মুস্তাক আলী টি-20 ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে ওঠেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শুক্রবার ত্রিপুরার বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার ঝড়ো 23 বলে 47 রানের দৌলতে সফররত ত্রিপুরাকে 7 উইকেটে পরাজিত করল বরোদা। হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এদিনের ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বরোদার অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া। ত্রিপুরায় তাদের নির্ধারিত 20 ওভারে 9 উইকেটের বিনিময়ে করে 109 রান। 40 বলে 50 রান করেন অধিনায়ক মনদীপ সিং। শঙ্কর পাল এবং পারভেজ সুলতান ছাড়া ডাবল ফিগারে পৌঁছতে পারেনি ত্রিপুরার কোনো ব্যাটসম্যান। বরোদার হয়ে আকাশ সিং 3টি উইকেট এবং ক্রুণাল পান্ডিয়া নেন 2টি উইকেট। জবাবে বরোদার নিনান রাথবা এবং শিবালিক শর্মাকে সস্তায় প্যাভিলিয়নে পাঠিয়ে দিতে সক্ষম হয় ত্রিপুরা, কিন্তু তারপরে প্রবেশ করে হার্দিক পান্ডিয়া এবং তার 23 বলে 47 রানের ঝড়ো ইনিংস দ্রুত শেষ করে দেয় এই ম্যাচ। ত্রিপুরা বাঁহাতি স্পিনার পারভেজ সুলতানের প্রতিটি কঠোর ছিল হার্দিক পান্ডিয়া। 10ম ওভারে তাকে 4টি ছক্কা এবং 1টি বাউন্ডারি হাঁকান হার্দিক। শেষ পর্যন্ত 11.3 ওভারে 3 উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে বরোদা। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।